যে অপরাধ আপনি যেটাতে বলেছিলেন যে যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম, সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষী করেছেন, যে শুধু দণ্ডটা বেশি হয়ে গেছে? এটা তাদের ব্যাপার। আমি আমারটা বলেছি, আমি বলছি আমি তো অপরাধ করি নাই। আচ্ছা, আপনি এটাই যদি অপরাধ হয় তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকতে পারবে না এই অপরাধে। এইটাও যদি সব বোর্ডে আপনি কোনো লোক আনতে পারবেন না এখন, কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন নীতি সংক্রান্ত, একটা নীতি নির্ধারণ করার জন্য। বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কি টাকা দিচ্ছে না, কার পাওনা টাকা ফেরত দিচ্ছে না, নেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরি হয়, তাহলে কেউ তো বোর্ডের সদস্য হতে চাইবে না। বোর্ডের সদস্য তার পাওয়ার কি আছে? এখানে তো এক পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে। এখন খামোখা জেল হাজতে যাওয়ার দরকার থেকে তার। এই কথা কি সত্য কি সত্য যে বাংলাদেশে এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার 5% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে, এটা সবার জন্য সমানভাবে সত্য, যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই, এটা কি আসলে সত্য? ওইটা একই ব্যাপার। আপনি যে বলেন কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয়, আমাদের প্রশ্নটা সরকারের কাছে, আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল, যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম। প্রশ্নটা আমাদের তো এটা সেকশন 28 কোম্পানি, এখানে কোনো মালিক নাই, এখানে মালিকও মুনাফাও নেয় না, মালিকও নাই মুনাফাও নাই। যে মালিকের মুনাফা নেয় না, যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন? কাজে এই বিষয়টা পরিষ্কার, এইটা আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য। কাজে এখানে দোষের তো কিছু নেই, এটা ভিন্ন ধরনের, আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এখানে 5% দেওয়ার ব্যাপার, 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে, মালিককে পেলে তারপরে বাকিরা পাওয়ার কথা আছে। কাজে এখানে তো মালিক নাই, মালিক পায় না, কাজে যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে? মানে কোম্পানিটি যে মুনাফা করে তার 5% শ্রমিকদের দিতে, মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায়? মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে, ধরা যাক কোম্পানি মুনাফা করলো 100 টাকা, যেহেতু মালিক নাই, বোর্ডও নেয় না, কেউ নেয় না, কিন্তু তার 5% শ্রমিকদের দিতে, মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা? মানে কোনো অসুবিধা নেই, কোর্ট যদি বলে যে এটা আইন এটার জন্য প্রযোজ্য, আমরা দিয়ে দেবো। এটা কোর্টের ব্যাপার, জানিয়ে দেবে যে এই আইন এখানে, আমরা বলছি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা। এটা ধরেন এনজিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, এনজিওরা তো লাভ করে। এনজিওরা জিজ্ঞেস করে দেখছেন যে এনজিওরা নিজেদেরকে বলে নট ফর প্রফিট, নট ফর প্রফিট। আমরাও তো নট ফর প্রফিট, নট ফর প্রফিট মানে হচ্ছে, নট ফর প্রফিট মানে হচ্ছে প্রফিটটা মালিকরা বা কেউ নিতে পারবে না, বাট কোম্পানিটা তো প্রফিট তো করবে, মানে 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 এনজিও তো প্রফিট করছে, সেই এনজিওদের ক্ষেত্রেও প্রশ্ন তোলা যায় বলে আপনি মনে করছেন? বা এই আইন যদি প্রযোজ্য হয় তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। ট্রু। আচ্ছা, আপনার বন্ধু, মানে যারা আপনার হয়ে কথা বলেছেন, সেই 242 জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন, যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান, সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে। তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন। এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে, যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কনটেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায়, তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা, তারপরের এটি এখন স্ট্যাটাসটা কি? মানে আপনার বন্ধুরা তো, তাদের মধ্যে আইনজীবী রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, ওটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না। আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার অমুক আইনজীবী হিসেবে? না, ওরা তো বলল যে ওরা তো বলল যে আমরা দিতে চাই, ওদের চিঠিতেই বলা আছে আমরা দিতে চাই, কিন্তু ফর্মাল কোনো অফিশিয়াল আমন্ত্রণ মানে আসার জন্য কোনো আবেদন বা এরকম কোনো কিছু আপনি এর আগেই, আসার আগে ওনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই, এই সময় পার হয়ে গেছে। আচ্ছা,
ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমরা কথা বলছিলাম। এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা। শতকরা ৯৮% দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছে, না মনে করেন শতকরা ২% দর্শক। আমরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহোলসগুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আর কি, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোনো বিষয় না, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। এগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিকমতো করছেন কিনা, সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ। আইন হওয়া, আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা, আইনের যেটা কন্টেন্ট ছিল, যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা। সেটা না করলে তো কিছুই হবে না। আইনের প্রয়োগটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন, যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যেই এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন, যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টিভ না হয়। একবার প্রয়োগ করা শুরু হলে তখন বুঝে কোন জায়গায় আপনার ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন। এখন তো বোঝাই যাচ্ছে না ঘাটতি কোথায় আছে, কারণ আইনেরই প্রয়োগ নাই। এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি, যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে, এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে, কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি। আপনি এটা কিভাবে দেখেন, মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি যেহেতু, বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে, আমাকেও সেভাবেই বলতে হবে। কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান বলা হচ্ছে। এটা সরকার সেটা প্রণিধান করবেন, তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে। আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে। একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন, গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে, তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে না। আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা, যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে। আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে, পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন, পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা। অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন? আমরা ভয়ের মধ্যে আছি, আমরা ভয়ের মধ্যে আছি যে এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা, যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে, আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজে আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে আছি। এটা জানান দেওয়ার, আপনাদের সবাইকে জানান দেওয়ার।